স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। গত শুক্রবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৪৯ বছর বয়সী এই দাবাড়ুর আকস্মিক মৃত্যুতে স্থবির হয়ে পড়ে দাবা ফেডারেশন সহ দেশের ক্রীড়াঙ্গন। 4 দিনের বিরতি শেষে মঙ্গলবার আবারও শুরু হওয়া জাতীয় দাবায় তার অনুপস্থিতি টের পাচ্ছেন সতীর্থরা। এই টেবিলে বসেই ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে নিজের শেষ খেলায় অংশ নিয়েছিলেন সদ্যপ্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ হার্ট অ্যাটাকে চেয়ার থেকে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন ১৪ বার জাতীয় চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলা এই দাবাড়ু। ছিল খুবই সদালাপী এবং খুব হাস্যোজ্জ্বল মানুষ। আসলে আমাদের জন্য অনেক দুঃখের যে আমাদের আর এরপরে এরকম সুযোগ হবে না তাকে হেল্প করার, বা সেও যে আমাদের করবে এটা আসলে সুযোগ হবে না। এটা অনেক কষ্টের। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়ার ধ্যান জ্ঞানী ছিল দাবা। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন এই দাবাড়ু। এই ন্যাশনাল টুর্নামেন্টও প্রথম রাউন্ডে আমার সাথে জিয়ার খেলা ছিল, খেলাটা ড্র হয়েছিল। আর জিয়া তো অনেক ভালো প্লেয়ার, আমার থেকে অনেক ভালো প্লেয়ার, বেশিরভাগই হেরেছি। দাবা খেলাটাকে পেশা হিসাবে নিয়েছিলেন জিয়া। যে কোনো টুর্নামেন্টেই তিনি অংশ নিতেন, নিজে খেলতেন, খেলা শেখাতেনও। যে গ্র্যান্ডমাস্টারকে সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এবং কাছে থেকে ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। শুধু দাবার বোর্ডেই না, 1-2টা ফ্যামিলি গ্যাদারিংসেও। একটা উপদেশটি ছিল যে তুমি সবসময় চেষ্টা করবা যে রোডটা রেখে যতক্ষণ পর্যন্ত নর্ম চেঞ্জ থাকবে ততক্ষণ তোমার ভালো আর কি। এভাবে করে আসলে আমি ভিয়েতনামে যে নর্মটা করছিলাম গ্র্যান্ডমাস্টার নাম, তারপর ওনার এই স্ট্র্যাটেজিটা ফলো করেই হয়েছিল। কি পেলেন আর কি পেলেন না তা নিয়ে একটা শব্দ বলতেন না জিয়া। এমন একটা মানুষের হঠাৎ চলে যাওয়ার শোক সহজেই যেন কাটিয়ে উঠতে পারছেন না ক্রীড়াঙ্গনের মানুষেরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। অন্যান্য খবর। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওয়াও হুনিংয়ের নেতৃত্বে চীনা পার্টির একটি উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই সহায়তা কামনা করেন। বৈঠকে দুই দেশের বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানো, অর্থপূর্ণভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিপিপি-সিসি চেয়ারম্যান বলেন, তারা বিষয়টি নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সহায়ক ভূমিকা পালন করবেন। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বসতবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি না নামায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি কমতে থাকলেও ব্রহ্মপুত্র ও দুধখোবারে 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছে বানভাসীরা। জেলা প্রশাসন থেকে 532 মেট্রিক টন চাল, 22,000 শুকনো খাবার প্যাকেট ও 32 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি থাকায় দুর্ভোগে আছে পানিবন্দী 2.5 লাখ মানুষ। বন্যায় 350টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও 19টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের পর ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী। যুক্তরাজ্য সরকারের হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন রুশনারা আলী। সদ্য শেষ হওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে লেবার পার্টির হয়ে টানা 5মবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। রুশনারা আলীর জন্ম সিলেটে। এর আগে মঙ্গলবার নতুন সরকারে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পান টিউলিপ সিদ্দিক। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 29 জন নিহত হয়েছেন।
নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। বুধবার দক্ষিণ গাজায় একটি স্কুলের বাইরে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। গত 4 দিনে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুলে বা তার কাছাকাছি স্থানে এটি নিয়ে চতুর্থবার হামলার ঘটনা ঘটল। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে 38,240 জনে পৌঁছেছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দীর্ঘ 1 যুগ অপেক্ষার পর ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের অনুমোদন দিয়েছে ব্রাজিল। স্বর্ণখচিত নতুন গিলাফে ঢাকা হয়েছে পবিত্র কাবা শরীফ। হিজরি নববর্ষের প্রথম রাতে কাবা ঘরে নতুন গিলাফ পরানো হয়। এবার গিলাফ পরিবর্তন করা হয় মক্কা ও মদিনার মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। হিজরি সনের প্রথম মাস মহররম মাসের প্রথম দিনে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়। এবছর 159 জন দক্ষ কারিগর গিলাফ পরিবর্তনের কাজ করেন। পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপন করেন তারা। সৌদি বার্তা সংস্থা জানিয়েছে মক্কার বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবা ঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয়। গিলাফ তৈরি সহ পরিবর্তনের পুরো কার্যক্রম সম্পন্ন করতে 60 থেকে 120 দিন সময় লাগে। কাবার গিলাফ 1000 কেজি সিল্ক দিয়ে তৈরি কালো রেশমি কাপড়ের হয়। 21 ক্যারেটের 120 কেজি স্বর্ণ এবং 100 কেজি রূপার সুতা দিয়ে রেশমি কাপড়ে লেখা হয় পবিত্র কুরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নাম। সব মিলিয়ে 850 কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় 25 মিলিয়ন সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা 76 কোটি 35 লাখ টাকা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তারা বিশেষ প্রতিবেদন করেছে সেটি হচ্ছে চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানতো পিএসসি। নিয়োগ পরীক্ষা নিয়ে প্রতিবেদনটি তারা করেছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের মধ্যে পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী 6 জন। তারা জানিয়েছে যে সিআইডি বলছে 5 জুলাইয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্তত 50 জন জড়িত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 6 জন। আর প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পিএসসির 5 জনকে সাময়িক বরখাস্ত। এছাড়া তারা আরেকটি সংবাদ করেছে, সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেট কোটা বিরোধী আন্দোলন। সকাল 10টা থেকে ঢাকা সহ সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। সড়ক ও রেলপথ এই কর্মসূচির আওতায় থাকবে। এছাড়া আরেকটি বিষয় শুনানি আছে আজ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এবার 2 শিক্ষার্থীর আবেদন। এছাড়া তারা সংবাদ করেছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে। আজ দ্বিপক্ষীয় বৈঠক, চীনের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। এরা প্রধান সংবাদ করেছে, চক্রের গুরু আবেদকে প্রশ্ন দিতেন সাজেদুল, পিএসসির প্রশ্ন ফাঁস। 50 লাখে বিসিএস পাশের প্যাকেজ। রেলে নিয়োগের প্রশ্ন 75 লাখে কেনেন আবেদ। পরীক্ষার আগের রাতে 4 স্থানে 200 পরীক্ষার্থীকে মুখস্থ করানো হয় উত্তর। এছাড়া তারা আরেকটি সংবাদ করেছে, উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই। কোটা প্রশ্নে আপিল শুনানি আজ। সকাল থেকেই শিক্ষার্থীদের সর্বাত্মক ব্লকেট। এরপর আছে আমার হাতে দৈনিক যুগান্তর। তারাও কোটা সংস্কার আন্দোলনের নিউজটি প্রধান শিরোনাম করেছে। কোটা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচি সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধের আওতায় থাকবে। চাকরির সব গ্রেডে সব মিলিয়ে 5% কোটা রাখার দাবি। ঢাবির 2 শিক্ষার্থীর আপিল শুনানি আজ। এছাড়া আরেকটি সংবাদ তারা শিরোনাম করেছে, চট্টগ্রামে এডিসি কামরুল ও স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। এছাড়া রয়েছে, চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে বিনিয়োগের এখন উপযুক্ত সময়। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছেন, যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছে, শিল্প খাতে সংকট গভীর হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাব আর ডলার সংকট উদ্যোক্তাদের খেলাপিতে পরিণত করছে। পিএসসি প্রশ্নপত্র ফাঁস, অনেকেই আবেদের হাত ধরে বিসিএস ক্যাডার। তালিকা তৈরি হচ্ছে সুবিধাপ্রাপ্তদের। 10 কোটি টাকার
চেক সহ পিএসসির কর্মচারী গ্রেপ্তার। প্রধানমন্ত্রীর নিউজ তারা করেছে। বাংলাদেশে বিনিয়োগে এখনই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী চীনের সঙ্গে 16টি সমঝোতা স্মারক সই। পরে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা প্রধান শিরোনাম করেছেন প্রশ্ন ফাঁস চক্রের সবাই কোটিপতি। পিএসসির নিয়োগ পরীক্ষা পিএসসির 5 জন বরখাস্ত, আদালতে গ্রেপ্তার 6 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এছাড়া পিএসসির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, 15 দিনের আলটিমেটাম। একটি সংবাদ তারা করেছে চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তারা প্রধান শিরোনাম করেছে আইএফ এর মূল্যায়ন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নামেই বাস্তবে সরকারের নিয়ন্ত্রণে। সেটা করেছে চীন সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।